আজকের বিষয় ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তা সামির পল কাপুর তার ঢাকা সফর এবং এই ঢাকা সফরে তিনি কি করতে যাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা। তার কারণ তার ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে বলি যে সামির পল কাপুর এই ব্যক্তিটি কে। সামির পল কাপুর তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জমানাতে তিনি মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব বা আমাদের এই উপমহাদেশের ভাষায় মন্ত্রী। তিনি এমন একটা সময় ঢাকায় যাচ্ছেন, বাংলাদেশে যাচ্ছেন, যখন সদ্য সেখানে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এই সরকারের মেয়াদ এখনো 1 মাস পূর্ণ হয়নি। তার আগেই এই যে মার্কিন কর্তা তিনি ঢাকায় পৌঁছচ্ছেন মঙ্গলবার রাতে। সোমবার তিনি দিল্লিতে এসেছেন, তার কারণ দিল্লি বা ভারত এটাও তার কাজের ক্ষেত্রের মধ্যে পড়ে। সামির পল কাপুর তিনি ভারতীয় বংশোদ্ভূত, তার পিতা ভারতীয় এবং তার জন্ম দিল্লিতে, তবে পরবর্তীকালে তার বেড়ে ওঠা এবং সবশেষে মার্কিন নাগরিকত্ব এবং মার্কিন প্রশাসনে তার কর্মজীবন, এই সব মিলিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি এই দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হওয়ার পরে এই বার্তাটা খুব স্পষ্ট করেছেন যে এই ভারতীয় উপমহাদেশ, এই অংশটা অর্থাৎ মধ্য এবং দক্ষিণ এশিয়া, এই বিষয়, এই জায়গা, এই যে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, এটি তার কাছে অত্যন্ত আগ্রহের এলাকা এবং এই জায়গাগুলো নিয়ে তিনি খুব গভীরে ভাবনা চিন্তা করছেন। মার্কিন রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, তাকে কদিন আগে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তার মধ্যেও তিনি যেহেতু বেসিক্যালি একজন বাণিজ্যমুখী ব্যক্তি, ফলে সেখানেও তিনি বাণিজ্যের কথা বলেছেন, এমনকি সামরিক চুক্তির কথা তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন। সৌজন্য বার্তা, কিন্তু তার মধ্যেও ট্রাম্প তার নিজের মতো করেই চিঠি পাঠিয়েছেন। ফলে বোঝাই যায় যে তার দূত যে আসছেন তিনি এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশে আলাপ আলোচনা করবেন। এমন একটা পদে এই সামির পল কাপুর তাকে ডোনাল্ড ট্রাম্প বসিয়েছেন যে পদে কয়েক মাস আগে বা বছর খানেক আগেও বলা চলে যিনি ছিলেন তার নাম ডোনাল্ড লু। ডোনাল্ড লুর কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একজন বিতর্কিত মার্কিন কর্তা, পররাষ্ট্রকর্তা। তার কারণ তার সময়তে শেখ হাসিনা সরকারের সঙ্গে পদে পদে বিরোধ হচ্ছিল, কারণ এই অভিযোগ উঠেছিল যে তিনি বাংলাদেশের সরকার, প্রশাসন এবং রাজনৈতিক ক্ষেত্রে তিনি নানানভাবে নাক গলাচ্ছেন। এবং সবচেয়ে বড় যে অভিযোগটা সেটি হচ্ছে যে তিনি পাকিস্তানের ইমরান খানের সরকারের পতনের জন্য দায়ী এবং শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য তারই পরিকল্পনা অনুযায়ী সবকিছু সংগঠিত হয়েছিল। এখন কথা হচ্ছে যে এমন কীর্তিমান মানুষ যার সম্পর্কে এই রকম দুটি অভিযোগ করা হচ্ছে, যেটা তার জন্য হয়তো একটা বিরাট সাফল্য যে দুটি সরকারকে তিনি পতন ঘটিয়েছেন, তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্রাস্ট করেননি। ডোনাল্ড ট্রাম্প তাকে সরিয়ে পল কাপুরকে নিয়ে এসেছেন। এখন পল কাপুরের যে কর্মসূচি আছে তার মধ্যে অনেক কিছু আছে। এক তো যে তিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা বলবেন, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। ফলে বোঝাই যাচ্ছে যে তিনি তার যে এই সফরের যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে বাণিজ্য। এবং ভূ রাজনৈতিক বিষয়গুলি তো কখনোই এই ধরনের আলোচনা থেকে বাদ যায় না, নিরাপত্তার বিষয়গুলি বাদ যায় না। এবং যেটা বোঝা যাচ্ছে যে তিনি যেহেতু দিল্লি হয়ে ঢাকা যাচ্ছেন, ফলে দিল্লির যে বাংলাদেশ সংক্রান্ত যে বিষয়গুলি, অর্থাৎ দিল্লির কতগুলি নিজস্ব ইস্যু আছে, যেমন ঢাকারও দিল্লি সম্পর্কে বা ভারত সম্পর্কে কিছু ইস্যুস আছে, তেমনি দিল্লির যে ইস্যুসগুলো সেইগুলো নয়াদিল্লি তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ সম্পর্কে নয়াদিল্লি কি চায়, নয়াদিল্লি ঠিক কি মনে করে যে এই উপমহাদেশে বা এই অঞ্চলে ভূ রাজনীতিতে একটা স্থিতিশীলতা রাখতে হলে বাংলাদেশের তরফে কি কি করণীয়, সেটা দিল্লি তার মতো করে সামির পল কাপুরকে ব্রিফ করে দিয়েছে। এখন দিল্লির ব্রিফিং নিয়ে তিনি ঢাকায় পৌঁছবেন। স্বভাবতই এই আলোচনাতে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও আসবে, ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে আসবে। পল কাপুরের
যে কর্মসূচি তার মধ্যে এটাও আছে যে তিনি বণিক সভা এবং বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা, তাদের সঙ্গেও তার বৈঠক হবে। ফলে শুধুমাত্র যে সরকারের সঙ্গেই বাণিজ্যিক আলোচনা হবে তাই নয়, আলোচনাটি হবে একেবারে কোম্পানি, বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়েও আলোচনা হবে। বাংলাদেশের সঙ্গে তো আমেরিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এখন মার্কিন আদালতের যে রায়, সেই রায়ের ফলে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে। মনে করা যায় যে, বা ধরে নেওয়া যায় যে এই সমস্ত বিষয়ও তার আলোচনাতে আসবে, কারণ তিনি একা আসছেন না, তার সঙ্গে এই সংক্রান্ত বিষয়গুলিতে ওয়াকিবহাল আধিকারিকেরাও ঢাকায় পৌঁছবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করবেন, যেটা তার গুরুত্বপূর্ণ কর্মসূচি, সেটি সম্ভবত বুধবার হবে। সেটি হচ্ছে যে ঢাকার প্রথম সারির রাজনৈতিক দলগুলির সঙ্গে তার বৈঠক করার কথা। এখন এই বৈঠকটা তিনি এক একটি দলের সঙ্গে এক এক সময় করবেন নাকি সব দলকে একসঙ্গে ডাকবেন, এটা এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয়। হয়তো দলগুলি জানে, তারা প্রকাশ করছে না, কিন্তু ধরেই নেওয়া যায় যে শাসক দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য যে দলগুলি এবারে সরকারে আছে বা যারা সরকারে নেই কিন্তু ছোট ছোট ভাবে সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে, তাদের অনেকের সঙ্গেই তার বৈঠক হতে পারে। একটা সূত্র থেকে কিন্তু জানা যাচ্ছে যে এই যে পল কাপুর যাচ্ছেন, তার আলোচনার একটা বড় বিষয় হবে আওয়ামী লীগ। তার কারণ ভারত সরকারের তরফে তাকে এই বিষয়ে কিছু বক্তব্য বলা হয়েছে যে এই বিষয়গুলো তিনি যেন বাংলাদেশ অথরিটির সঙ্গে আলোচনায় আনেন। তার কারণ আওয়ামী লীগ এখনো কিন্তু খাতায় কলমে তারা একটি নিষিদ্ধ রাজনৈতিক দল। নিষিদ্ধ ঠিক বলবো না, তাদের কার্যক্রম নিষিদ্ধ, অর্থাৎ তারা তাদের কার্যক্রম করতে পারছে না, মিটিং মিছিল করতে পারছে না। এখন এই বিষয়টা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রক তারা কি মনে করে, বিদেশ মন্ত্রক তারা কি মনে করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ট্রাম্প প্রশাসন এখন কি মনে করছে। নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়েছে। আওয়ামী লীগ বারে বারে বলেছিল যে আমাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। নির্বাচন হয়ে গিয়েছে, ফলে এখন আর আওয়ামী লীগের সংসদে প্রবেশ করার কোনো অধিকার নেই। কিন্তু রাজনীতিতে তারা ফিরতে পারবে কিনা, এইটা একটা মস্ত বড় প্রশ্ন। এবং এই মস্ত বড় প্রশ্নের উত্তরটি, অর্থাৎ যদি কিছু করণীয় কি, সেই বিষয়টা কিন্তু তারেক রহমানের ওপর অনেকটাই নির্ভর করছে, অর্থাৎ বর্তমান সরকারের ওপর। যদি এখানে কিছু আইনি বিষয় আছে, তবে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 2025-এর 12ই মে, সেটা একটা প্রশাসনিক অর্ডার। প্রধানমন্ত্রী চাইলে কয়েক মিনিটের মধ্যেই সেই প্রশাসনিক অর্ডার তিনি প্রত্যাহার করে নিতে পারেন। যদি এই কথা ঠিক যে অভ্যন্তরীণ রাজনীতির নানান দায়বদ্ধতা আছে, ফলে তারেক রহমান চাইলেই যে কালই তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা, কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নেবেন, বিষয়টি অতটা সহজও নয়। যদিও যা করণীয় তাকেই করতে হবে। কিন্তু এটা ঠিক যে বিএনপি, আমি এর আগে একাধিক ভিডিওতে আলোচনা করেছি, বিএনপির মধ্যে অনেক ভিন্ন মত আছে, তাদের সকলে সহমত হবে না। এছাড়া জামায়াতে ইসলামী তাদের আপত্তি আছে, এনসিপির আপত্তি আছে, এবং সর্বোপরি বিএনপির একটা সাধারণভাবেই যে আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, সেই রাজনৈতিক প্রতিপক্ষকে তারা ময়দানে ফিরতে দেবে কিনা, এটা অনেক বড় মৌলিক একটা প্রশ্ন। যদিও ফিরতে না দেওয়াটা অবশ্যই অনৈতিক, বেআইনি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনীতি সবসময় যে আইন, নীতি, কানুন এগুলো মেনে চলে তাও নয়। রাজনীতির বাস্তবতা আমাদের সাধারণ মানুষ, সাংবাদিক, তাদের বাস্তবতা থেকেও সম্পূর্ণ ভিন্ন। আমরা যেটাকে মনে করি সৌজন্য, রাজনীতিকরা তা সেই সৌজন্যের তোয়াক্কা করেন না। আমরা যেটাকে মনে করি যে এটা করা উচিত, রাজনীতিকরা মনে করেন ওটা করা মানে হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এই বাস্তবতার মধ্যে ফারাক আছে। কিন্তু আওয়ামী লীগকে যে ফিরতে দিতে হবে, এইটা নিয়ে বড় কোনো দ্বিমত নেই। প্রশ্নটা হচ্ছে যে কবে তারা ফিরবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, কোনো সরকারি জায়গা থেকে এ প্রশ্নের জবাব
স্পষ্টভাবে নেই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে পল কাপুর তিনি যে এই যে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলবেন, এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গেও তার কথা বলার সম্ভাবনা প্রবল। অনেকে বলতে পারেন যে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে একজন মানে পররাষ্ট্রের সহকারী সচিব বা মন্ত্রী যাই বলা হোক না কেন, তিনি কি করে কথা বলবেন? না, এখানে কোনো আইনি বাধা কিছু নেই। তার কারণ হচ্ছে যে তিনি কথা বলবেন ব্যক্তির সঙ্গে, সেখানে এমন নয় যে আওয়ামী লীগের নেতা ঝান্ডা নিয়ে আসবেন, বা এই বৈঠকটা যে একেবারে ওয়ান টু ওয়ান মুখোমুখি হবে এমনটিও নাও হতে পারে। এমনটি যে হয় না কিন্তু বৈঠক হয়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে কমনওয়েলথের যে প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিল নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে, তারা কিন্তু আওয়ামী লীগের দুজন নেতার সঙ্গে কথা বলেছিলেন এবং সেই বৈঠকটি হয়েছিল ভার্চুয়াল মারফতে। ঢাকা থেকে সংযুক্ত হয়েছিলেন সাবির হোসেন চৌধুরী, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, এবং ওয়াশিংটন থেকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তারা ভার্চুয়ালি সংযুক্ত হয়েছিলেন। তারা তাদের বক্তব্য সেখানে পেশ করেছিলেন। এবং আপনারা যদি কমনওয়েলথের এই সংক্রান্ত এই যে বৈঠক বাংলাদেশ পরিদর্শনের যে বিষয়টি, এই নিয়ে তাদের যে প্রেস রিলিজ, সেটা খুব ইঙ্গিতপূর্ণ। সেখানে একটা ল্যাপটপ, খোলা ল্যাপটপ রেখে একটা প্রেস রিলিজ করা হয়েছিল, যেটার অর্থ হচ্ছে যে একটা মিটিং যেমন হয়েছে মুখোমুখি, তেমনি ভার্চুয়াল মিটিংও হয়েছে। এই ভার্চুয়াল মিটিংয়ের বিষয়টি কমনওয়েলথের তরফ থেকে সরকারিভাবে স্পষ্ট করা হয়নি। আওয়ামী লীগও সম্ভবত কমনওয়েলথের পরামর্শে বা তারা নিজেরাও কৌশলগতভাবে সামনে আনেনি, কিন্তু বিষয়টি জানা আছে যে আওয়ামী লীগের সঙ্গেও কিন্তু কমনওয়েলথ তারা কথা বলেছিল, কমনওয়েলথের প্রতিনিধিরা। তেমনি সামির পল কাপুর, তার সঙ্গেও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা নিয়ে প্রবল জল্পনা আছে, এবং নানা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এরকম একটা বৈঠক হবে এবং সেটা ভার্চুয়ালি হবে, কিন্তু হবে। অর্থাৎ মার্কিন প্রশাসন তারা সব দলের বক্তব্যই শুনতে চায়। দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে, তাদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা আছে, তারাই মামলা মোকদ্দমাগুলো ফেস করবে কিনা, মানে সবাই যদি মনে করেন যে আমাকে জামিনই দিতে হবে বা আমার বিরুদ্ধে মামলা প্রত্যাহারই করতে হবে, এটা তো কোনো আইনের শাসনে এটা সম্ভব নয়। তাহলে আওয়ামী লীগ কি করবে, তাদের এই বক্তব্য জানা দরকার। আওয়ামী লীগের নেতারা নানানভাবে ব্যক্তিগত স্তরে আলোচনায় বলছেন, প্রকাশ্যে কেউ কখনো ঘোষণা করছেন না। তারা ব্যক্তিগত আলোচনায় বলছেন যে নিষেধাজ্ঞাটি উঠে গেলে পরে তাদের দেশে ফিরতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কার্যক্রমের নিষেধাজ্ঞা উঠে গেলে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তারা যাবেন এবং তারা আদালতে ফেস করবেন। তারা শুধু সরকারের কাছ থেকে এই নিশ্চয়তা চান যে আইনি পথে যেন তাদের জামিনের ব্যবস্থা করা হয়, যদি জামিন দেওয়ার সুযোগ থাকে। এবার ওই জামিন দেওয়ার পরে আবার আদালত চত্বরে যে গ্রেপ্তার করে নেওয়া বা জেলখানা থেকে মুক্তির পর জেলের গেটেই দ্বিতীয়বার কোনো মামলায় গ্রেপ্তার করে নেওয়া, এই জিনিসগুলো বন্ধ হবে মব ভায়োলেন্স, এইটা তারা বলছেন। এই যে জেলখানাতেই যেমন এই ফেব্রুয়ারি মাসেই প্রায় 10 জনের বেশি কিন্তু মারা গিয়েছেন, তাদের মধ্যে 5 জন তারা আওয়ামী লীগের নেতাকর্মী, যাদের মৃত্যুর ঘটনা নিয়ে অনেক গুরুতর অভিযোগ আছে, যেগুলি সবই হেফাজতে মৃত্যু এবং এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কারা কর্তৃপক্ষ, এইরকমটাই আওয়ামী লীগের অভিযোগ। স্বভাবতই এই যে একটা নির্বাচন হয়ে গিয়েছে এবং এখানে সবারই জানা আছে যে এই নির্বাচনে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিরাট বড় ভূমিকা পালন করেছে। বিশেষ করে তারেক জিয়াকে দেশে ফেরা নিয়ে তো একটা বড় আপত্তি আমেরিকার তরফেই ছিল, কিন্তু তারা সেই আপত্তিকে বহাল রেখে তারেক জিয়ার প্রত্যাবর্তনে কোনো বাধা হয়নি। নির্বাচন হয়েছে, আওয়ামী লীগকে নির্বাচনে নিতেই হবে এরকম কোনো শর্ত আমেরিকার তরফে আরোপ করা হয়নি। করা হলে কি হতো বলা মুশকিল, এবং সত্যিই সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হতো। কিন্তু নির্বাচন পরবর্তী সময়তে বাংলাদেশের রাজনীতিতে যাতে স্থিতিশীলতা ফেরে, তার জন্যে আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে ফিরতে দেওয়াটা জরুরি, এটা কিন্তু এখন আওয়ামী লীগ বিরোধীরাও মনে করছেন। বিএনপির মধ্যে একটা অংশ আছে যারা এটা মনে করেন, এবং তারা মনে করেন বলেই বাংলাদেশে প্রায় শতাধিক পার্টি অফিস আওয়ামী লীগ
ইতিমধ্যে খুলতে পেরেছে। এমনকি দুটো জায়গাতে তারা নতুন পার্টি অফিস খুলেছে, যেখানে বলা চলে যে মানে গৃহপ্রবেশের মতো অনুষ্ঠান হয়েছে। দুটি জায়গাতে নতুন পার্টি অফিস আওয়ামী লীগ খুলেছে। এগুলি বিএনপির সহযোগিতা ছাড়া সম্ভব নয়, প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব নয়, এটা স্বাভাবিক। কিন্তু খুব বড় প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের ওপর এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে। আমার কাছে যতটুকু যা খবর আপনাদের কাছে পেশ করলাম, যে মার্কিন মানে দূত, ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন দূত, তিনি ঢাকা সফরে তার অন্যতম কর্মসূচি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা। এই সব বলতে জানা যাচ্ছে আওয়ামী লীগও আছে। সো আজকে আমি আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি, তার কাছে আমি একটি অনুরোধ করব এবং তাকে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আপনার যে ঋণ, এবং এই দেশের বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি, খেটে খাওয়া মানুষের প্রতি আপনার যে ঋণ, সেই ঋণ কি আপনি বিন্দুমাত্র শোধ করবেন? আপনার মরার আগে, আপনার মৃত্যুর আগে, আপনি চলে যাওয়ার আগে কি আপনি সেই ঋণ, ন্যূনতম ঋণটুকুকে আপনি শোধ করে যাবেন? আপনি চাইলে অন্তত পক্ষে আপনার যেই ঋণ, সেটা একটু হলে আপনি শোধ করে যেতে পারেন। কিভাবে শোধ করতে পারেন আমি বলি। আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি, আপনি বলেছেন যে আপনাকে প্রায় বঙ্গভবনে আপনাকে গৃহবন্দী করে আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া হয়েছে এবং আপনাকে প্রায় একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল। দ্যাটস ফাইন, এটা আমরা বুঝলাম, বিশ্বাস করলাম আপনার কথা। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, সেই প্রশ্নে আমি যাব না। আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, বাট করেন নাই। বাট এখনো আপনি যেহেতু রাষ্ট্রপতি, আপনি কি আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার কাছে আপনার যে কৃতজ্ঞতার ঋণ, সেটাকে ন্যূনতম শোধ করে যাবেন? আপনি চাইলে সেটা পারেন। দেখেন, আপনি আপনার ইতিহাস একটু দেখেন। আপনি একটা জেলা আওয়ামী লীগের, জেলা ছাত্রলীগের, জেলা যুবলীগের নেতা ছিলেন, তারপরে আপনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তারপরে আপনি আওয়ামী লীগের কল্যাণে, আওয়ামী লীগ করার সুবাদে আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আপনি কিন্তু এই বাংলাদেশের এমপি হবেন, মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন, এরকম স্বপ্ন দেখতেন। এর বাহিরে কিন্তু আপনার সেই স্বপ্ন ছিল না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দের কারণে আপনাকে বাংলাদেশের একটা সাধারণ একটা জায়গা থেকে আপনাকে এনে এই দেশের রাষ্ট্রপতি করেছে এবং এই দেশের জনগণ আপনাকে মেনে নিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে বানিয়েছে। তা আপনার এখন এই ঋণটা শোধ করার অনেক সুযোগ আছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, আপনি কি এই কাজগুলো করবেন? আপনার ঋণ কি শোধ করবেন? দেখেন, যে বাংলাদেশে যে বর্তমানে এক্সিস্টিং সংবিধান আছে, সেই সংবিধানের আপনার জন্য আমি আপনার সুবিধার্থে আমি আইনটা সহ আপনার কাছে, আপনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আপনি ভালোভাবেই জানেন, বাট আপনার জ্ঞাতার্থে আপনাকে এটি স্মরণ করিয়ে দিচ্ছি এবং দেশবাসীর কাছে আমি এটি জানাচ্ছি, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে, যে আপনি চাইলে এই কাজটি করতে পারেন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। সো আপনার সংবিধানের, বর্তমানে যে সংবিধানের 49 অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি যে কোনো আদালত কর্তৃক যে কোনো রায়, দণ্ড, এগুলো আপনি মৌকুফ করতে পারেন। আরো অনেক ক্ষমতা আছে। আর এখনো বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এটা তো কোনো কোর্ট থেকে দেওয়া হয় না, এটা মাত্র সরকার একটা বিশেষ ক্ষমতা বলে তারা এটি করেছে। আপনি চাইলে আপনার কলমের এক খোঁচায় আপনি এটা আপনি শেষ করে দিতে পারেন। কালকে থেকে, আজকে আপনি করে দিলে কালকে থেকে আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা সবকিছু উঠে যাবে। আপনি সেই কাজটা করতে পারেন। আপনি যদি ন্যূনতম পরিমাণ আপনার দলের প্রতি, নেত্রীর প্রতি, বাংলাদেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি যদি ন্যূনতম পরিমাণ কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে আপনি সেই কাজটি করবেন। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদর্শের মাধ্যমে আপনি সবকিছু আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে দিবেন।
এবং এও আছে সংবিধানের মধ্যে, এও স্পষ্টভাবে উল্লেখ আছে যে রাষ্ট্রপতিকে বিশেষ দায় মুক্তি দেওয়া হয়েছে, যে আপনাকে ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে কোনো আদালত, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালত মামলা করতে পারবে না, কোনো আদালতের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার বিরুদ্ধে কেউ গ্রেফতার প্রয়োগ করতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে আপনি সকল কিছুর ঊর্ধ্বে, আপনার রাষ্ট্রপতি, রাষ্ট্রের মালিক। আপনি চাইলে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, একটি আদেশের মাধ্যমে আপনি আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সকল সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামীকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং তার সকল সহযোগী সংগঠনকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, জিজ্ঞাসা, যে আপনি এই কাজটি করবেন কিনা, এবং আশা করি আপনি এই কাজটি করবেন। আপনার যে ঋণ, আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইও দেন তাহলে শেখ হাসিনার কাছে, তাহলে আপনার ঋণ শোধ হবে না। আপনার জন্য শেখ হাসিনা যা করেছে, বিশ্বাস করে, বিশ্বাস করেছিল ওয়াকারুজ্জামানকে, সে বিশ্বাসঘাতকতা করে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। আর আপনাকে বিশ্বাস করে এই জায়গায় বসিয়েছে, আপনি এখনো আছেন। আপনার প্রতি আমাদের এখনো বিশ্বাস। আপনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদর্শের মাধ্যমে আপনি সকল আওয়ামী লীগের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজপথে সদরূপে তার রাজনীতি করার সুযোগ দিবেন। আশা করি আপনি সেটি করবেন, যদি আওয়ামী লীগের ন্যূনতম পরিমাণ আওয়ামী লীগের প্রতি আপনার মায়া, মমতা, দরদ থেকে থাকে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি এই কাজটি করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।